প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অ্যাকাউন্টিং 4th ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 বই থেকে কনসোলিডেটেড স্টেটমেন্ট অন অ্যাকুইজিশন ডেট চ্যাপ্টারের একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি ফর্মুলার দিকে তাকাই, এই অঙ্ক করতে আমাদের মোটামুটি প্রতিটা অঙ্কে 8টা ওয়ার্কিং করা লাগে। তো প্রথম যে ওয়ার্কিংটা করা লাগে সেটা হচ্ছে রেশিও বের করা লাগে। এখানে রেশিও বলতে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানির মোট শেয়ারের মধ্যে যে কতটুকু অংশ কিনেছে এবং কতটুকু অংশ রয়ে গেছে সেইটা দিয়ে একটা রেশিও বের করা হয়। মনে করেন যে ধরি সাবসিডিয়ারি কোম্পানি মোট 2000 শেয়ার আছে, তার মধ্যে হোল্ডিং কোম্পানি 1200 শেয়ার কিনেছে। তাহলে 2000 এর মধ্যে 1200 যদি সে কিনে নেয় তাহলে 800 তার অবশিষ্ট আছে। এইটা দিয়ে হচ্ছে হোল্ডিং ইস টু মাইনরিটি রেশিও করা হয়। 1200 ইস টু 800, এটা করলে 3:2 হয়। এরপর দ্বিতীয় ওয়ার্কিং এ যেটা করা হয় সেটা হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট ক্যালকুলেশন। এখানে কারেন্ট ইয়ার প্রফিট বলতে আপনার বছরের শুরুতে একটা প্রফিট ছিল এবং বছরের শেষে একটা প্রফিট হবে। প্রফিট হতে পারে বা লসও হতে পারে। এই 2 টাকার যে পার্থক্য সেটি হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট। কিন্তু শেয়ার মাঝে, মাঝে বছরের মাঝামাঝি সময়ে কেনা হয়, তখন এই প্রফিটটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা প্রি অ্যাকুইজিশন প্রফিট আর একটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট। এগুলো অঙ্ক করার সময় আরো ভালো করে আলোচনা করা হবে। আপনারা শুধু দেখে রাখেন যে আসলে কোন ওয়ার্কিং এ কি করতে হয়। এরপর 3 নম্বরে ওয়ার্কিং এ করতে হয় ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট। এই ক্যাপিটাল প্রফিটে আমাদের শুরুতে যদি জেনারেল রিজার্ভ থাকে অথবা ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড থাকে, মানে ডিভিডেন্ড থাকে, সেগুলা বছরের শুরুতে যে প্রফিট থাকে সেই, যেমন এই যে এখানে বলা আছে প্রফিট অ্যাকুইজিশন 1 জানুয়ারি, মানে বছরের শুরুতে যে প্রফিট আছে সেটা থেকে ডিভিডেন্ড বাদ দেওয়ার পরে ক্যাপিটাল প্রফিটটাকে আসলে সমন্বয় করা হয়। এরপর যদি 4 নম্বর ওয়ার্কিং আমরা করি গুডউইল এবং ক্যাপিটাল রিজার্ভ। গুডউইল এবং ক্যাপিটাল রিজার্ভ আসলে হোল্ডিং কোম্পানি যে শেয়ারটা কিনেছে সেই কোম্পানির শেয়ারের মূল্যর সাথে আমাদের ক্যাপিটাল প্রফিট যোগ করে এবং এই যে এইমাত্র আমরা 3 নম্বরে যে করলাম, এটা ক্যাপিটাল প্রফিট আমরা যোগ করে যে টাকা দিয়ে আমরা শেয়ারটা কিনেছি, এই টাকা দিয়ে যে শেয়ারটা কিনেছিল সেই কস্ট প্রাইসটা এখান থেকে বাদ দিলে যে টাকাটা হয় সেটা যদি আপনার টাকাটা পজিটিভ হয় তাহলে ক্যাপিটাল রিজার্ভ হয়, যদি নেগেটিভ হয় তাহলে গুডউইল হয়। এখানে ক্যাপিটাল রিজার্ভ অথবা গুডউইল দুইটাই দেওয়া আছে। আমরা দেখব যে যদি টাকাটা পজিটিভ হয় তাহলে ক্যাপিটাল রিজার্ভ হবে এবং নেগেটিভ হলে গুডউইল হবে। এই বিষয়ে আপনার আসলে সূত্র এখানে আমরা দিয়েছি পড়ার জন্য, কিন্তু অঙ্কের ভিতর খুব সুন্দর করে এটাকে আলোচনা করা আছে, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আসলে অঙ্ক ছাড়া এই ওয়ার্কিং গুলো আলোচনা করাটাও একটু কষ্টকর। এবং 5 নম্বরে যদি আমরা করি সেটা করা হচ্ছে রেভিনিউ প্রফিট। এখানে রেভিনিউ প্রফিট বলতে আমাদের এই যে 2 নম্বরে, আমরা কারেন্ট ইয়ার প্রফিট করেছিলাম, এখানে কারেন্ট ইয়ার প্রফিটের যে টাকাটাই আসবে সেটাই আমরা রেভিনিউ প্রফিট হিসেবে উপস্থাপন করব। এরপর যদি দেখি মাইনরিটি ইন্টারেস্ট কি করা হয়? মাইনরিটি ইন্টারেস্ট করতে আমরা যে ওই যে 2000 শেয়ারের কথা বলেছিলাম যে 1200 হচ্ছে হোল্ডিং কোম্পানি নিয়েছিল এবং 800 হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি রয়ে গেছিল। সাবসিডিয়ারি আর মাইনরিটি একই জিনিস। তো ওই যে 800 শেয়ার সেটার মূল্য, পেইড আপ ভ্যালু, সেটার মূল্যর সাথে আমাদের ক্যাপিটাল প্রফিট যেটা আমরা 3 নম্বরে করেছিলাম এবং এইমাত্র 5 নম্বরে রেভিনিউ প্রফিট করলাম, এইটা সমন্বয়, মানে যোগ, প্রফিট হলে যোগ করবে এবং লস হলে বিয়োগ করবে। এই দুইটা জিনিস সমন্বয় করার পর যে টাকাটা থাকে সেটাকে টোটাল মাইনরিটি ইন্টারেস্ট বলে। এরপর 7 নম্বরে আমাদের করা হয় হচ্ছে আনরিয়ালাইজড প্রফিট। এই আনরিয়ালাইজড প্রফিটটা কি? হোল্ডিং কোম্পানি এবং সাবসিডিয়ারি কোম্পানি তারা একে অপরের ভিতরে পণ্য বিক্রয় করে থাকে। এই এবং পণ্যের যতটুকু অংশ সাবসিডিয়ারি কোম্পানির ভিতর রয়ে যায় সেটাকে সমন্বয় করার জন্য হচ্ছে আনরিয়ালাইজড প্রফিট করা হয়। অঙ্কের ভিতর খুব সুন্দর করে আলোচনা করা আছে। আপনারা অঙ্ক দেখবেন তাইলে এই জিনিসটা আরো ভালো করে বুঝবেন। এবং 8 নম্বর ওয়ার্কিং আমাদের কি করতে হয়? 8 নম্বর ওয়ার্কিং করতে হয় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ হোল্ডিং কোম্পানি। এখানে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হোল্ডিং কোম্পানি বছরের শুরুতে যেটা মানে বছরের শেষে যেটা দেওয়া থাকে সেটির সাথে রেভিনিউ, প্রফিট এবং আনরিয়ালাইজড প্রফিট এবং ডিভিডেন্ড এগুলো সমন্বয় করার পর যে টাকাটা আসে সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের লাস্টের ব্যালেন্স। তো এই ছিল মানে এই 8 ধরনের ওয়ার্কিং আমাদের করতে হয়। 8 ধরনের ওয়ার্কিং ছাড়া অঙ্ক করা সম্ভব নয়। আমরা যখন অঙ্ক করব তখন একদম সুন্দর করে পার্ট বাই পার্ট একটা ধরে এইগুলো আলোচনা করা আছে। তো সেখানে আমরা বিস্তারিত জানতে পারবো। তো চলেন আমরা অঙ্ক করার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় সেটা আগে দেখি। এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু কঠিন এবং আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কাছে এই অঙ্ক তেমন একটা কঠিন মনে হবে না। আর আমরা শুরুতেই অঙ্কের যে সূত্রগুলো, মানে কি করা লাগবে ওয়ার্কিং গুলো সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো যদি আপনারা আয়ত্ত করেন তাহলে এই অঙ্ক খুব সহজেই বুঝতে পারবেন। এবং এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই অঙ্ক আসে, তাই এই চ্যাপ্টার ছেড়ে দেওয়ার কোনো কারণই নাই। তো আমরা চলেন অঙ্কে চলে যাই। তো এটা আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2013 সালে এই অঙ্কটা এসেছে। তো বলছে যে ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স প্রিপেয়ার এ কনসলিডেটেড ব্যালেন্স শিট শোয়িং দ্য রিলেভেন্ট ওয়ার্কিং।
মানে ওয়ার্কিং গুলোর সাহায্যে একটা কনসোলিডেটেড ব্যালেন্স শিট আপনাকে এই অঙ্ক থেকে সমাধান করতে হবে। এখন কথা হচ্ছে এই অঙ্কে চায় কি? চায় হচ্ছে একটা জিনিসই, এই যে আমাদের বলছে কনসোলিডেটেড ব্যালেন্স শিট, এই জিনিসটা এই অঙ্ক থেকে প্রত্যেকটা অঙ্কে একটা জিনিসই, কনসোলিডেটেড সমন্বিত একটা ব্যালেন্স শিট করতে বলে। তো আমরা যদি অঙ্কটা আসলে পড়ে কোনো লাভ নাই, কারণ ওয়ার্কিং যখন আমরা করব তো এখান থেকে আমরা তথ্য নিয়ে ওয়ার্কিংগুলো করব। তা আগে অঙ্ক পড়ে আসলে আপনার তেমন কোনো উপকার হবে না। তো আমরা যদি ব্যালেন্স শিটে কি থাকে, একপাশে লাইবিলিটিস থাকে, একপাশে অ্যাসেট থাকে। এখানে লাইবিলিটিস দেওয়া আছে এবং এই পাশে অ্যাসেট দেওয়া আছে এবং দুইটা কোম্পানি দেওয়া আছে, একটা হচ্ছে এইচ লিমিটেড মানে হোল্ডিং কোম্পানি, একটা হচ্ছে এস লিমিটেড মানে সাবসিডিয়ারি কোম্পানি। একটা হচ্ছে মূল কোম্পানি এবং অন্যটা হচ্ছে সহায়ক কোম্পানি। মানে এই মূল কোম্পানি সহায়ক কোম্পানির ম্যাক্সিমাম শেয়ারের সংখ্যা কিনে নেয় এবং তখন বছর শেষে এই হোল্ডিং কোম্পানির অংশ কতটুকু সাবসিডিয়ারি কোম্পানিতে থাকে এটা নির্ণয় করার জন্য আসলে কনসোলিডেটেড ব্যালেন্স শিট নির্ণয় করা হয়। তো আমরা চলেন ওয়ার্কিং দিয়ে শুরু করি। তো প্রথম যে ওয়ার্কিংটা করতে হয় সেটা হচ্ছে কি, রেশিও অফ হোল্ডিং টু মাইনরিটি, রেশিও অফ হোল্ডিং টু মাইনরিটি। এটা আমরা কিভাবে করব, চলেন আমরা একটু দেখি যে রেশিও অফ হোল্ডিং টু মাইনরিটি কিভাবে করে। তো আমরা যদি দেখি যে অঙ্কে চলে আসব, তো অঙ্কে আমরা যদি বাম পাশে দেখি শেয়ার অফ টাকা 100 ইচ, মানে প্রতিটা শেয়ারের দাম 100 টাকা। এখন আমাদের দেখতে হবে সাবসিডিয়ারি কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানির টাকা আছে কত, আমরা দেখতে পাচ্ছি সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার টাকা আছে 2 লাখ টাকা। তো 2 লাখ টাকাকে যদি আপনি 100 টাকা দিয়ে ভাগ দেন তাহলে আছে 2000। তাহলে সাবসিডিয়ারি কোম্পানিতে আমাদের শেয়ারের সংখ্যা আছে কত, 2000। এখন অঙ্কের যদি আমরা অ্যাসেট সাইডে যাই, অ্যাসেটসে দেখবেন যে এখানে 1500 শেয়ার ইন এস লিমিটেড, মানে এই হোল্ডিং কোম্পানি 1500 শেয়ার এস লিমিটেড কিনে নিয়েছে। তাহলে হোল্ডিং কোম্পানির আসলে শেয়ার কত ছিল, তো 2 লাখকে 100 দিয়ে ভাগ দিয়ে আমরা পেয়েছি হচ্ছে 2000। এই 2000 এর মধ্যে এস লিমিটেড কিনে নিয়েছে কত, 1500 শেয়ার। তাহলে এস লিমিটেড যদি 1500 শেয়ার কিনে নেয় তাহলে এস লিমিটেডের কাছে আর কত শেয়ার রইল, যেহেতু তার মোট শেয়ার হচ্ছে 2000, তো 1500 হোল্ডিং কোম্পানি কিনে নিয়েছে, তাহলে এস লিমিটেডের কাছে থাকে 500 শেয়ার। তাহলে সেই জিনিসটি আসলে আমরা দেখব যে এই যে দেখেন রেশিও অফ হোল্ডিং টু মাইনরিটি। তাহলে হোল্ডিং টু মাইনরিটি যদি আমরা খেয়াল করি যে হোল্ডিং এর অংশ কতটুকু, 1500, এবং মাইনরিটির অংশ কতটুকু, 500। তাহলে 1500 থেকে 500 যদি আমরা রেশিও করি তাহলে 3:1 হয়। এই হচ্ছে প্রথম ওয়ার্কিং। আশা করি ওয়ার্কিংটা বুঝতে পারছেন। এরপর যদি আমরা চলে যাই দ্বিতীয় ওয়ার্কিং এ করা লাগে হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট, আমাদের চলতি বছরের প্রফিট কত। তো চলতি বছরের প্রফিট করার আগে আমাদের দেখতে হবে বছরের শুরুতে প্রফিট কত এবং বছরের শেষে প্রফিট কত। তো আমরা যদি দেখি এই অঙ্কটা পড়ি যে এইচ লিমিটেড অ্যাকোয়ার্ড দ্য শেয়ার ইন এস লিমিটেড অন জুলাই 2017, এটা 2017 সালের অঙ্ক। তো এইচ লিমিটেড কত তারিখে আসলে এস লিমিটেডের শেয়ারটা অ্যাকোয়ার্ড করছে, সেটা হচ্ছে 1 জুলাই। এখন দেখি অন দ্যাট ডেট, ওই ডেটেই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট শোড এ ডেবিট ব্যালেন্স অফ টাকা 1,60,000। ডেবিট ব্যালেন্স মানে কি, ডেবিট ব্যালেন্স মানে হচ্ছে লসে আছে, ক্রেডিট ব্যালেন্স মানে হচ্ছে লাভে আছে। তো ডেবিট ব্যালেন্স বলছে 1,60,000 টাকা। তো এটা হচ্ছে যেহেতু যে তারিখে সে শেয়ার ক্রয় করছে ওইটাই আমরা শুরুর মানে সময়টা ধরে নেই। তাহলে যখন এই কোম্পানি এস লিমিটেডকে অ্যাকোয়ার্ড করছে তখন এটার প্রফিট ছিল, লস ছিল কত, 1,60,000। এখন আমরা চলেন ব্যালেন্স শিটে যাই। ব্যালেন্স শিটের শেষে একদম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কত টাকা আছে, 1 লাখ টাকা। তাহলে কোনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যদি অ্যাসেট সাইডে শো করে তাহলে সেটাও একটা ডেবিট ব্যালেন্স, কারণ আমরা জানি প্রফিট সর্বদা কোথায় থাকে, লাইবিলিটিসের দিকে, ক্যাপিটালের সাথে যোগ আকারে থাকে। এখন যখন আপনারা দেখবেন যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট সম্পদের সাইডে আছে তখন বুঝবেন এটা একটা ডেবিট ব্যালেন্স। তো আমরা একটু খেয়াল করি যে যদি দেখি যে বছরের শুরুতে আমাদের ডেবিট ব্যালেন্স কত ছিল, বছরের শুরুতে আমাদের ডেবিট ব্যালেন্স ছিল 1,60,000 এবং বছরের শেষে আমাদের ডেবিট ব্যালেন্স কত, বছরের শেষে আমাদের ডেবিট ব্যালেন্স হচ্ছে 1 লাখ টাকা। তার মানে
শুরুতে ছিল লস 1,60,000 টাকা, কিন্তু বছর শেষে কমে আমাদের লস দেখতে পাচ্ছি 1 লাখ টাকা। তার মানে এ দ্বারা সহজেই বোঝা যায় যে এই কোম্পানি প্রফিট করেছে। কত টাকার প্রফিট করেছে? 60,000 টাকার প্রফিট করেছে। কেন? কারণ আমাদের লস কমে গিয়েছে। তাহলে আপনার যদি প্রফিটই না হয় তাহলে আপনার লসটা কিভাবে কমলো? তাহলে বছরের শুরুতে আমরা দেখতে পাচ্ছি 1,60,000 এবং বছরের শেষে আমরা দেখতে পাচ্ছি 1 লাখ। তার মানে এই কোম্পানি 60,000 টাকা প্রফিট করেছে। তো সেটাই আমরা যদি একটু দেখাই যে লস অন 1st জুলাই হচ্ছে 1,60,000 লেস লস অন 31st ডিসেম্বর 2017 1 লাখ টাকা। তাহলে আমাদের প্রফিট ডিউরিং দ্য ইয়ার কারেন্ট ইয়ার প্রফিট হচ্ছে 60,000 টাকা। এটা হচ্ছে 2 নাম্বার ওয়ার্কিং। এবার চলেন আমরা 3 নাম্বার ওয়ার্কিং এ যাই। 3 নাম্বার ওয়ার্কিং এ আমাদের কি করা লাগে? সেটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট। কি করা লাগে? ক্যাপিটাল প্রফিট। তাহলে ক্যাপিটাল প্রফিট কিভাবে করব? ক্যাপিটাল প্রফিটে আসলে দুইটা জিনিসই যায়। সেটা হচ্ছে আপনার বছরের শুরুর যে প্রফিটটা থাকে সেটা যায় এবং যদি জেনারেল রিজার্ভ থাকে সেটা যায়। তো আমাদের বছরের শুরুতে প্রফিটটা ছিল 1,60,000। তাহলে আমরা লিখব যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 1st জুলাই 1,60,000। যেহেতু ডেবিট ব্যালেন্স ছিল এই জন্য নেগেটিভ হবে, তাহলে আমরা দিলাম 1,60,000 নেগেটিভ। এখন চলেন আমরা দেখি জেনারেল রিজার্ভ আছে কিনা। এখন দেখেন যদি আমরা জেনারেল রিজার্ভে আসি, জেনারেল রিজার্ভ হ্যাঁ এইচ লিমিটেডের আছে, বাট এস লিমিটেডের কোনো জেনারেল রিজার্ভ নাই। যদি এস লিমিটেডের জেনারেল রিজার্ভ থাকতো তাহলে আমরা এখানে যোগ করে নিতাম ক্যাপিটাল প্রফিটে। যেহেতু নাই সেহেতু আর যোগ করার কোনো প্রশ্নই আসে না। যেহেতু আর টাকা নেই আমাদের, তাহলে এটাকে আমরা কি করতে হবে? ভাগ করে দিতে হবে। কোন রেশিওতে? এই যে 3:1 রেশিওতে ভাগ করে দিব। তাহলে আমরা লিখলাম শেয়ার অফ হোল্ডিং, শেয়ার অফ মাইনরিটি 1,60,000 কে 3 আর 1 কত? 4, 4 এর 3 অংশ যাবে হোল্ডিং এ। এই যে 4 এর 3 অংশ আমরা ভাগ করে দিয়েছি হোল্ডিং এ, 1,20,000 আসে এবং মাইনরিটিতে 4 এর 1 অংশ ভাগ করে দেব, তাহলে আসে 40,000। তাহলে এরই মাধ্যমে আসলে আমাদের 3 নাম্বার ওয়ার্কিংটাও আমরা শেষ করতে পেরেছি। এখন চলেন আমরা 4 নাম্বার ওয়ার্কিং এ যাই। 4 নাম্বার ওয়ার্কিং আমাদের করতে বলে যে ক্যাপিটাল প্রফিট গুডউইল অ্যান্ড ক্যাপিটাল রিজার্ভ। হয় অঙ্কে গুডউইল হবে নাহলে ক্যাপিটাল রিজার্ভ হবে। এক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমরা যে শেয়ারটা কিনেছি, কত শেয়ার কিনেছিলাম? এই যে আমরা অঙ্কে যদি আসি তাহলে আমরা 1500 শেয়ার কিনেছিলাম। 1500 শেয়ার। তাহলে এই 1500 শেয়ার এক একটার মূল্য কত ছিল? এক একটার মূল্য ছিল 100 টাকা। তাহলে আমরা লিখব পেইড আপ ভ্যালু অফ শেয়ার 100 গুণ 1500 গুণ 100, তাহলে কত হয়? 1,50,000। এর থেকে আমরা বাদ দিব এই যে আমাদের ক্যাপিটাল রিজার্ভ এই মাত্র ক্যাপিটাল লসটা করলাম, কত লস হয়েছিল? 1,20,000। তাহলে আমরা ক্যাপিটাল লসটা বাদ দিলাম, যেহেতু লস হয়েছে তাহলে আমাদের থাকে হচ্ছে 30,000। এর থেকে আমরা বাদ দিব হচ্ছে কস্ট প্রাইস। কস্ট প্রাইসটা আমরা কোথায় পাবো? যে টাকা দিয়ে আমরা কিনেছিলাম শেয়ারটা। তাহলে চলেন আমরা দেখি 1500 শেয়ার আমরা কত দিয়ে কিনেছিলাম। 1500 শেয়ার আমরা কিনেছিলাম 1,05,000 টাকা দিয়ে। এখানে সুন্দর করে দেওয়া আছে। তো আমরা এখান থেকে কস্ট প্রাইসটা বাদ দিলাম 1,05,000। তাহলে আমাদের 1,05,000 বাদ দেওয়ার পর এখানে আসে কত? -75,000। তো খেয়াল করবেন যে এই টাকাটা যদি আমাদের নেগেটিভ আসে তাহলে গুডউইল, যদি পজিটিভ আসে তাহলে ক্যাপিটাল রিজার্ভ। পজিটিভ আসলে কি? ক্যাপিটাল রিজার্ভ। যেহেতু পজিটিভ আসে না, নেগেটিভ এসেছে, এই জন্য আমাদের এই অঙ্কটা, এই টাকাটার নাম কি হবে? গুডউইল। তো এরই মাধ্যমে আমাদের 4 নম্বর ওয়ার্কিংটা আমরা শেষ করছি। এখন চলেন আমরা 5 নম্বর ওয়ার্কিংটা শেষ করি। তাহলে 5 নাম্বার ওয়ার্কিং হচ্ছে রেভিনিউ প্রফিট অর লস। এখন রেভিনিউ প্রফিট অর লস কোনটা? কারেন্ট ইয়ার প্রফিট। কারেন্ট ইয়ার প্রফিট কোথায় করেছি আমরা? 2 নাম্বারে করেছি। কত হয়েছিল আমাদের? এই যে আমাদের হয়েছিল 60,000 টাকা। কত হয়েছিল? 60,000। এই যে আমরা 60,000 টাকা। তাহলে এইটাই হচ্ছে আমাদের রেভিনিউ প্রফিট, হোল কারেন্ট ইয়ার প্রফিট 60,000 টাকায় রেভিনিউ প্রফিট। এটাকে আমরা ভাগ করে দিব এই যে 3:1 রেশিওতে শেয়ার অফ হোল্ডিং কত হয়? 45,000 হয় এবং শেয়ার অফ মাইনরিটি এটা হয় 15,000। 4 এর 3 অংশ এবং 4 এর 1 অংশ। এখন আমরা 6 নম্বর ওয়ার্কিংটা করব। 6 নম্বর ওয়ার্কিংটা হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটি ইন্টারেস্ট মানে হচ্ছে এই যে আমাদের সাবসিডিয়ারি কোম্পানি আছে এর অংশটুকু আমরা দেখানোর চেষ্টা করব। তো সাবসিডিয়ারি কোম্পানির মোট শেয়ার তো ছিল 2,000। 2,1500 তো চলে গেল, আরো 500 থাকবে। সেই 500টাই হচ্ছে আসলে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট হিসেবে বিবেচিত হবে। মানে পেইড আপ ভ্যালু 500 শেয়ার, এক একটার দাম কত? 100 টাকা। তাহলে কত হয়? 50,000। এটা থেকে ক্যাপিটাল লস বাদ দিব। ক্যাপিটাল লস কোথায় পেয়েছিলাম আমরা? এই যে 3 নম্বরে পেয়েছিলাম ক্যাপিটাল লস এবং এই শেয়ার অফ মাইনরিটির অংশটুকু এখানে রয়ে গেছে। কত টাকা ছিল শেয়ার অফ মাইনরিটির অংশ? 40,000। তাহলে আমরা বাদ দিলাম ক্যাপিটাল লস 40,000 এবং এর সাথে এই যে এইমাত্র রেভিনিউ প্রফিট আমরা করলাম শেয়ার অফ মাইনরিটির অংশ। যেহেতু মাইনরিটি ইন্টারেস্ট করতেছি সব অংশ মাইনরিটিরই যাবে। তাহলে মাইনরিটির অংশ কত ছিল? 15,000 টাকা। তাহলে আমরা অ্যাড দিলাম রেভিনিউ প্রফিট 15,000 টাকা। তাহলে মাইনরিটি ইন্টারেস্টের আমাদের আসে 25,000 টাকা। এরপর 7 নাম্বার ওয়ার্কিং।
7 নম্বর ওয়ার্কিং আমরা করব হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট। কোথায় পাবো আমরা? এটা অবশ্যই সমন্বয়ে পাবো। তো সমন্বয়ে যদি আমরা একটু পড়ি, সেটা হচ্ছে 2 নম্বরে। তো সানড্রি ক্রেডিটর্স অফ এস লিমিটেড, মানে এস লিমিটেডের যে দেনাদার আছে, পাওনাদার আছে, সেখানে ইনক্লুড 25,000 ফর গুডস। 25,000 টাকার গুডস আছে, সাপ্লাইড বাই এইচ লিমিটেড। কে সাপ্লাই করেছিল? এইচ লিমিটেড। হুইচ এইচ লিমিটেড মেড এ প্রফিট 25% অন কস্ট। যেখানে এইচ লিমিটেড যে পণ্যটা সাপ্লাই করেছিল সেটা 25% সে লাভ করেছে। এই যে একটা এস লিমিটেডের কাছে যে পণ্য বিক্রি করে এবং যেটা সানড্রি ক্রেডিটর্সের এস লিমিটেডের ভিতরে অন্তর্ভুক্ত আছে, এটা যখনই আপনারা দেখবেন তখনই বুঝতে পারবেন যে এটা আনরিয়ালাইজ প্রফিট। যেহেতু সে প্রফিট করেছে, এই প্রফিটের পার্সেন্টেজ দেওয়া থাকলেই বুঝবেন যে এটা আনরিয়ালাইজ প্রফিট। তো হাফ অফ দিস গুডস ওয়ার স্টক ইন এস লিমিটেড 31 ডিসেম্বর 2017। মানে এস লিমিটেডের কাছে এখনো অর্ধেক গুডস রয়ে গেছে, তো আমাদের এটা অর্ধেকই দেখাইতে হবে। তো আমরা একটু দেখি যে আনরিয়ালাইজ প্রফিট কিভাবে করব। আমার টাকা ছিল 25,000, যেহেতু 25% অন কস্টের উপরে দেওয়া আছে, আর কস্ট প্রাইসেস যেহেতু দেওয়া নেই, তাহলে আমাদের কি করতে হবে? খুব সহজেই আমরা করব যে 125 দিব নিচে এবং 25 দিব উপরে। যেখানে 20% থাকতো তাহলে উপরে 20 দিতাম, নিচে 120 দিতাম, এবং পরবর্তীতে হাফ দিয়ে গুণ কেন করব? কারণ হাফ অফ দিস গুডস ওয়্যার ইন স্টক, এখন অর্ধেক পণ্য রয়ে গেছে। তো আমরা যদি এটা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের আনরিয়ালাইজ প্রফিট আছে 2,500। তো আমাদের 7 নম্বর ওয়ার্কিং শেষ হলো। এবার আমরা 8 নম্বর ওয়ার্কিং করি, যে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ হোল্ডিং কোম্পানি। তো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ হোল্ডিং কোম্পানি করতে হলে প্রফিট অ্যান্ড লস দেখবেন আপনারা যে অঙ্কের ভিতরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া আছে হোল্ডিং কোম্পানির। এই যে আমরা এই পাশে যদি বাম পাশে দেখি, তাহলে কত দেওয়া আছে? 1 লাখ টাকা। তাহলে শোন ইন ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে দেওয়া আছে কত? 1 লাখ টাকা। এর সাথে আমরা রেভিনিউ প্রফিটটাকে যোগ করব। কি করব? রেভিনিউ প্রফিট। রেভিনিউ প্রফিট আমরা হয়েছিল কত? তাহলে আমরা 5 নম্বর ওয়ার্কিং যে যদি দেখি যে হোল্ডিং কোম্পানির রেভিনিউ প্রফিট হয়েছে কত? 45,000। এই যে প্রফিট ফ্রম এস লিমিটেড রেভিনিউ প্রফিট 45,000। এর থেকে আমরা বাদ দিব আনরিয়ালাইজ প্রফিট। এই যে মাত্র করলাম আমরা আনরিয়ালাইজ প্রফিট কত? 2500 টাকা। তা আনরিয়ালাইজ প্রফিট আমরা বাদ দিলাম, বাদ দেওয়ার পর 1,42,500। এই মাধ্যমে আসলে আমাদের ওয়ার্কিং গুলা শেষ হলো। এখন চলেন আমরা কনসলিডেটেড ব্যালেন্স শিটটা করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। দেখি কিভাবে কনসলিডেটেড ব্যালেন্স শিটটা করা যায়। তো আমরা লিখব যে কনসলিডেটেড ব্যালেন্স শিট অফ এস লিমিটেড সাবসিডিয়ারি লিমিটেড অ্যাজ 31 ডিসেম্বর 2017। তো প্রথমে আমরা নিব শেয়ার ক্যাপিটাল। তো শেয়ার ক্যাপিটাল, যেহেতু এস লিমিটেডের শেয়ার ক্যাপিটালের কাজ আমরা করে ফেলেছি, আমরা যদি এখানে আসি যে এস লিমিটেডের কাজ করে ফেলেছি, এখন এইচ লিমিটেডের কত আছে? 5 লাখ টাকা। তাহলে আমরা এখানে দেখাই দিব যে শেয়ার অফ টাকা 100 কত? 5 লাখ টাকা। এরপর আমরা শিরোনাম দিব রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। তো আমাদের রিজার্ভ ফান্ড ছিল, এই যে রিজার্ভ ফান্ড ছিল 2 লাখ টাকা। তাহলে আমরা দিব হচ্ছে রিজার্ভ ফান্ড কত? 2 লাখ টাকা। এরপর দিব আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কোনটা দিব? এই যে এইমাত্র যে আমরা ওয়ার্কিংটা করে রাখলাম, এই যে 8 নম্বর ওয়ার্কিং যেটা করেছি 1,42,500, তো সেটি আমরা দিয়ে দিলাম 1,42,500। এরপর আমরা শিরোনাম দিব লং টার্ম লোন। যদি ডিবেঞ্চার থাকে, হ্যাঁ আমাদের ডিবেঞ্চার ছিল 8% ডিবেঞ্চার। যদি আমরা দেখি যে 8% ডিবেঞ্চার কত? 80,000 টাকা। এবং এই পাশেও 8% ডিবেঞ্চার এস লিমিটেডে ছিল 40। তাহলে আমরা কি করব? এটা যেহেতু এস লিমিটেড ইস্যু করা হয়েছে, একটা থেকে একটা বাদ দিয়ে দিব। তো আমরা যদি দেখি 8% ডিবেঞ্চার 80,000 এবং লেস ইস্যুড টু এস লিমিটেড কত? 40,000 টাকা যাবে। এর পরবর্তীতে আমরা শিরোনাম দেব কারেন্ট লাইবিলিটিস, মানে হচ্ছে চলতি দায়। তো প্রথমে চলতি দায়তে আমরা নেব হচ্ছে ক্রেডিটর্স। তো ক্রেডিটর্স আছে এইচ লিমিটেডের 74,000 এবং এস লিমিটেডের আছে 50,000। তাহলে আমরা এটাকে যোগ দিব। ক্রেডিটর্স 74,000 এবং 50,000 যোগ দিলে হয় 1,24,000। এখন আমরা দেখব যে আমাদের একজন একটা এইচ লিমিটেডের যে গুডস, সেটা এস লিমিটেডের ভিতরে অন্তর্ভুক্ত ছিল কত টাকা ছিল? 25,000। এই যে আমরা আগেই এটার আনরিয়ালাইজড প্রফিট ব্যবহার করার ক্ষেত্রে করেছি। তাহলে যেহেতু একজনের ভিতর পণ্য অন্যজনের ভিতর অন্তর্ভুক্ত আছে, এটা আমরা কি করব? বাদ দিয়ে দিব। তাহলে ডিউ টু এইচ লিমিটেড কত টাকা? 25,000 টাকা। তাহলে আমাদের থাকে 99,000। এরপর যদি দেখি আমাদের আছে বিলস পেয়েবল কত টাকা?
10,000 টাকা। তাহলে আমরা বিলস পেয়েবল লিখবো 10,000 টাকা, কিন্তু বিলস পেয়েবলের বিপরীতে সবসময় বিলস রিসিভেবল থাকে। তাহলে আমরা দেখি বিলস রিসিভেবল আছে কত, এই যে এই পাশে পেয়েছি বিলস রিসিভেবল কত, 4,000 টাকা। তাহলে সেটা আমরা ইস্যুড টু এস লিমিটেড মানে ইন্টার ট্রানজেকশন 4,000 টাকা বাদ দিয়ে দিব, তাহলে কত হয় 6,000 টাকা। এরপর দেখি যদি আমরা লোন ফ্রম এইচ লিমিটেড, লোন একজনের কাছ থেকে একজন যদি লোন নেয় তাহলে এটা ইন্টার ট্রানজেকশন হয়, মানে পুরো টাকাই হচ্ছে আমাদের বাদ দিয়ে দিতে হয়। তাহলে আমরা দেখি লোন ফ্রম এইচ লিমিটেড 3,000 টাকা লেস লোন বাই এস লিমিটেড, কে দিয়েছিল, এস লিমিটেড দিয়েছিল। তাহলে 3,000 থেকে 3,000 বাদ দিলে আর কিছুই থাকে না। তাহলে এখানে বাম পাশে যতগুলো এন্ট্রি নেওয়ার কথা আসলে আমরা সবগুলোই নিয়ে নিয়েছি। এখন লাস্টে একদম লাস্টে নিব আমরা মাইনরিটি ইন্টারেস্ট। তাহলে আমাদের মাইনরিটি ইন্টারেস্ট কত হয়েছিল, 6 নম্বর ওয়ার্কিং এ 25,000 টাকা। তাহলে আমরা লিখব মাইনরিটি ইন্টারেস্ট কত, 25,000 টাকা। তাহলে আমাদের লাইবিলিটিস এর অংশটা আমরা কনসোলিডেটেড ব্যালেন্স শিটে সম্পূর্ণ করতে পেরেছি। এবার চলেন আমরা অ্যাসেট সাইডটি একটু সমাধান করার চেষ্টা করি। তো প্রথমে আমরা শিরোনাম দেব ফিক্সড অ্যাসেট। তাহলে ফিক্সড অ্যাসেটের শুরুতে নিব আমরা গুডউইল। গুডউইল কোথায় পাবো আমরা, এই 4 নম্বর ওয়ার্কিং, এই যে আমরা গুডউইল নির্ণয় করেছিলাম কত, 75,000। তাহলে আমরা গুডউইলটা দিয়ে দিলাম 75,000। এবার দেখি যে অ্যাসেট আর কিছু আছে নাকি, হ্যাঁ প্লান্ট অ্যান্ড মেশিনারি আছে। কত টাকা, এস লিমিটেডের হচ্ছে 4 লাখ এবং এস লিমিটেডের হচ্ছে 1 লাখ। তাহলে আমরা প্লান্ট অ্যান্ড মেশিনারি এস প্লাস এস দিয়ে মোট 5 লাখ টাকা দেখাই দিলাম, প্লান্ট অ্যান্ড মেশিনারি এস প্লাস এস। এরপর দেখি আমরা ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট বলতে এই যে আমাদের ডিবেঞ্চার ছিল কত, 40,000 টাকা। তাহলে আমরা ডিবেঞ্চার ইন এস লিমিটেড লিখলাম 40,000, কিন্তু এই পাশে তো আমরা 40,000 ইস্যু করে দিয়েছি। এরপর এখান থেকে আমরা লিখবো পারচেস ফ্রম এস লিমিটেড, মানে যেহেতু ওই পাশে 40,000 বাদ দিয়েছি এই পাশেও 40,000 বাদ দিয়ে দিব। তাহলে আমাদের এটা থেকে এটা বাদ দিলে কিছুই থাকে না। এরপর আমরা শিরোনাম দেব কারেন্ট অ্যাসেট। তো কারেন্ট অ্যাসেটের শুরুতেই যদি আমরা দেখি আমাদের আছে স্টক। স্টক আছে 60,000 এবং 40,000। তাহলে আমরা স্টক 60,000 40,000 এস প্লাস এস দুইটা মিলিয়ে কত হয়, 1 লাখ টাকা। এটা থেকে বাদ দিব আমরা আনরিয়ালাইজ প্রফিট, কত হয়েছিল 25,000 টাকা। তাহলে আমরা বাদ দিলাম আনরিয়ালাইজ প্রফিট কত, 2500 টাকা। তাহলে 97,500। এর পরবর্তীতে যদি আমরা দেখি লোন ডিউ টু এস লিমিটেড, তাহলে লোন তো এখানে কত ছিল, 5,000 থেকে 3,000 বাদ দিয়ে দিয়েছিলাম। এই পাশেও সেম কাজ হবে, লোন ডিউ বাই এস লিমিটেড কত আছে 5,000 টাকা এবং এই পাশে কত আছে 3,000 টাকা। তাহলে আমরা দিয়ে দিই যে লোন ফ্রম এস লিমিটেড কত, 3,000 টাকা। এখন আমাদের একটা অঙ্ক যদি আমরা একটু দেখি যে চেকটা ছিল পথে, এটা কোথায় দেখবো আমরা, এটা আমরা দেখি সমন্বয় নাম্বার সি তে। এ চেক ফর টাকা 2,000 টাকা সেন্ট টু এস লিমিটেড ইন রেসপেক্ট অফ লোন ওয়াজ নট রিসিভড বাই এস লিমিটেড আনটিল 5th জানুয়ারি 2018, মানে 2018 5th জানুয়ারি পর্যন্ত এই চেকটা এখনো রিসিভ করা হয়নি, এটা পথে আছে। এই চেকটাকে বলা হয় পথের চেক, মানে চেক ইন ট্রানজিট, চেক পাঠানো হয়েছে কিন্তু পাওয়া যায়নি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, এটা আমরা এখান থেকে বাদ দিয়ে দেব, লোন যেটা আমরা নিয়েছিলাম সেটা থেকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা লিখলাম চেক ইন ট্রানজিট কত, 2,000। তাহলে 5,000 থেকে 3,000 5,000 বাদ দিলে 1 টাকাও থাকে না। এরপর যদি আমরা দেখি এই টাকাটাই আবার আমরা নতুন করে দিব চেক ইন ট্রানজিট, যেহেতু ভবিষ্যতে আমরা পাবো, এটা আমার সম্পদ আকারে আছে। তাহলে আমরা লিখলাম চেক ইন ট্রানজিট 2,000 টাকা। এরপর যদি আমরা দেখি অঙ্কে আছে আমাদের কি, ডেপ্টরস আছে, ডেপ্টরস আছে 70,000 এবং 40,000। তাহলে আমরা লিখবো যে ডেপ্টরস এইচ প্লাস এস 1,10,000। এখন আপনারা ক্রেডিটর্স থেকে তো 25,000 টাকা এই যে বাদ দিয়েছিলেন, তাহলে এই 25,000 টাকা কি উভয় পক্ষ থেকে, এটা ইন্টার ট্রানজাকশন বলে। তাহলে এইটা এই পাশ থেকে ক্রেডিটর্স থেকে যেহেতু বাদ দিয়েছি, ডেপ্টর্স থেকে আমরা বাদ দিব কত টাকা, 25,000 বাদ দিলে থাকে 85,000 টাকা। এরপর যদি দেখি বিল রিসিভেবল আছে 4,000, তাহলে আমরা বিলস পেয়েবলে কিন্তু এই 4,000 বাদ দিয়েছিলাম। তাহলে বিল রিসিভেবল কত, 4,000 ইন লেস অ্যাকসেপ্টেড বাই এস লিমিটেড 4,000, মানে এ পাশেও যেহেতু বাদ গেছে এ পাশেও বাদ যাবে। তাহলে 4,000 থেকে 4,000 বাদ দিলে কিছুই থাকে না। এরপর যদি দেখি যে অ্যাডভার্টাইজমেন্ট ক্রেডিট ওভার, তাহলে অ্যাডভার্টাইজমেন্ট ক্রেডিট ওভার আমরা দিয়ে দিলাম, এটা একটা সম্পদ 10,000 টাকা। এবার দেখি যে ক্যাশ অ্যাট ব্যাংক আছে 1,90,000 এবং 53,000। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক আমরা 1,90,000 53,000 যোগ দিব, তাহলে কত হয় 2,43,000। তাহলে আমরা দিলাম 2,43,000। এখন আমরা দুই পাশ যোগ করব, তাহলে এই পাশ যোগ করলে হয় 10,12,500, এই পাশ যোগ করলে হয় 10,12,500। তাহলে আমাদের কনসোলিডেটেড ব্যালেন্স শিটের যে লাস্টের ব্যালেন্স, এটা দুই পাশেই মিলে গেছে, তার মানে আমাদের অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করেছি, তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় বা কোনো
প্রশ্ন থাকে এই সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এবং ডেসক্রিপশন বক্স চেক করবেন যাতে এই চ্যাপ্টারের অন্যান্য যে অঙ্ক সেগুলোর প্লেলিস্ট আকারে দেওয়া থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।